যথারীতি মেয়ে যেদিনকে স্কুল যায় না, মেয়ের সাথে আমিও একটু বেশিক্ষণ ঘুমিয়ে নিতে পারি, কিন্তু সেদিনকে আর সেটা সম্ভব হয়নি। হঠাৎ করেই বেল বেজে ওঠে এবং আমার ঘুমের ব্যাঘাত ঘটে। দেখি ফ্লিপকার্টে ডেলিভারি বয় চলে এসেছে। শাড়িটা আমি অর্ডার করেছিলাম, শাড়িটা মেয়ের পছন্দের। মেয়ে বলছিল এটা ইনস্টাগ্রামে অনেককেই পরতে দেখেছে, তাই এবছর এটা কিনতে। তো শাড়িটা খুব একটা আমার পছন্দ হয়নি, কিন্তু মেয়ের পছন্দ হয়েছে বলে রাখতে বাধ্য হলাম। এইখানে শাড়ির কালারটা যেটা লাগছে, আমি এখন ভয়েস দিতে গিয়ে দেখলাম যে একটা চকলেট কালার, মানে ব্রাউন কালার মনে হচ্ছে, তা কিন্তু নয়। শাড়িটার কালার একদম ডিপ জাম কালার, যেটাকে বলে সেই জাম কালারের। ফোনের ক্যামেরার জন্যই হয়তো প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে কালারটা ঠিক দেখাচ্ছে, আবার মাঝে মাঝে অন্য হয়ে যাচ্ছে। আর ভিতরে একটা ব্লাউজ পিসও আছে। সকালে ঘুম থেকে উঠলে যে বড় দুশ্চিন্তা আমাদের মতো মহিলাদের গ্রাস করে, সেটা হলো আজকে কি রান্না করব। সেই ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, বা বিকালের কি স্ন্যাক্স, সেই চিন্তায় আমরা শেষ হয়ে যাই যে কী রান্না করলে একটু ভালো হবে। বর্তমানে এই চিন্তাটা আমার আবার একটু বেশিই হচ্ছে, কারণ আমাকে ডাক্তার অনেক কিছুই খেতে বারণ করেছে, একটা ডায়েট চার্টের মধ্যে থাকতে বলেছে। এবং আমি যেসব খাবার খাচ্ছি না, আমাকে দেখা দেখি গৌতম আর মেয়ে সেসব খাবার অলরেডি বর্জন করে ফেলেছে। সুতরাং আমি যে ডায়েট মেনুতে যা যা খাই, ওরাও তাই খায়। তো আজকে সকালবেলা বানিয়ে নিয়েছি সুজি ওটস দিয়ে একটুখানি ধোসা মতো করে বানিয়ে নিয়েছি, আর তার সাথে স্পাইসি টমেটো চাটনি, যেটা আমার ঘরে সবসময় বানানো থাকে। যেহেতু এটা উৎসাহ আমি দুজনেই খেতে ভালোবাসি, আর উৎসাহ এখনও ঘুমাচ্ছে, ওর জন্য আবার পরে আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে। 3 দিন ধরে কেচে রাখা জামা কাপড়গুলো জঞ্জাল আকারে স্তূপ হয়ে পড়েছিল, যেগুলো সংরক্ষণের কাজ আমি করছি। আর এখন বর্তমানে শারীরিক এত প্রবলেম চলছে যে আমি ওয়াইটিতেও ইরেগুলার হয়ে গেছি। একদমই ঠিকমতো ভিডিও এডিট করে পোস্ট করা হচ্ছে না। সেই মানসিকতা একদমই আমার মধ্যে নেই। তোমরা অনেকেই আমার মনে সাহস জোগাবার জন্য বলেছো যে শরীর যখন আছে, শরীর তো খারাপ হবেই দিদি, তোমাকে স্ট্রং হতে হবে, লড়তে হবে। একদমই ঠিক বলেছো, শরীর থাকলেই মানুষের শরীর খারাপ হয়, কিন্তু বিশ্বাস করো সেটা যখন এক নাগাড়ে হতে থাকে না, একদম মন দিয়ে মেনে নেওয়া যায় না। কোথাও যেন সেই সব দিয়ে মনে হয় যে না, আর হয়তো কিছু ঠিক হবে না, বা তখন নেগেটিভ থিঙ্কিং আস্তে আস্তে মানুষের মনের মধ্যে চলে আসে। আমিও প্রথম পজিটিভ অনেক কিছুই ভাবতাম যে হয়তো ঠিক হয়ে গেছে, বা এবছরটা খারাপ যাবে, পরের বছরটা ঠিক হয়ে যাবে, কিন্তু দেখছি কোনোটাই কিছু না। আস্তে আস্তে শরীরে আমার নানা রকম প্রবলেম বাড়তেই থাকছে, কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। তাতে ভীষণভাবে আমি মনের দিক থেকে ভেঙে পড়েছি। গত 3 দিন ধরে পেটের ব্যথায় একদম বিছানায় পড়েছিলাম। আজকের অনেকটাই মনের জন্য উঠে দাঁড়িয়েছি। আর এদিকে আমার মিনি এসে গেছে, মিনিকে একটুখানি খেতে দিয়ে দিয়েছি। খেয়ে বিছানাটা একটু তুলে ওই কোনটা খুলে দে, এক একজনের জন্য এক একটা টাইমে ব্রেকফাস্ট বানাতে হচ্ছে। মিনি ম্যাডাম পুরো খাবারটা না খেয়ে পাড়া টলতে বেরিয়ে গেছেন। তো এই পুচকে আবার কোথা থেকে এসে মিনি ম্যাডামের খাবারে ভাগ বসিয়েছে। তো কেউ একটা খেলেই হলো। স্কুল গেলে আমি রাতের বেলা বাসন টাসন মেজে রান্নাঘর গুছিয়ে রাখি, কিন্তু আজ যেহেতু মেয়ে স্কুল যায়নি, আমি গতকাল রাতে কোনো বাসন মেজে রাখিনি। আর এছাড়া বললাম যে শরীরটা আমার 3 দিন ধরে ভালো নেই, আর ইচ্ছাও করেনি। তো সকালবেলা একসাথে অনেক বাসন পড়েছে, গতকালের রাতের বাসন, টিফিনের বাসন সব মিলিয়ে অনেকটা। এখন বাসন মেজে আমি আর শেষ করতে পারছি না। বাসন মাজার পর একদম রান্নাঘরটা সাবান দিয়ে গ্যাস ট্যাস পুরো একদম পরিষ্কার করে নিলাম, কারণ গত কয়েকদিন হলো ঠিকমতো রান্নাঘরটা পরিষ্কার হয়নি। আর আজকের এছাড়া ইচ্ছা আছে একটু নিরামিষ খাবো, ঠাকুরের জন্য একটু ভোগ রান্না করব, তার জন্য একদম সাবান দিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। যেহেতু আমার ঠাকুরের ভোগ করার জন্য আলাদা কোনো গ্যাস ওভেন নেই, সেহেতু এই ওভেনটাই আমার মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে করতে হয়। মা আমাকে একটা ইন্ডাকশান দিয়েছে ঠিকই ঠাকুরের ভোগ রান্না করার জন্যে, কিন্তু এখনও অবধি সেই ইন্ডাকশানের মানে যে পাত্রে আমি ইন্ডাকশানে রান্না করব, সেই পাত্র আমার এখনও কেনা হয়নি। সুতরাং এইভাবে কষ্ট করেই আমাকে ঠাকুরের ভোগ রান্না করতে হয়। স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর দিতে। আজকের আর দুপুরে রান্না করিনি, ঠাকুর দিয়ে তারপরেই করব। আর এখন আমি কি করছি বলো তো, তোমরা তো দেখে বুঝতেই পারছো, এটা দুব্বা দিয়ে মা লাগাচ্ছি। তো গৌতমকে বলেছিলাম বাজারে দুব্বার মালা পেলে কিনে নিয়ে আসবে, নাহলে একটু বেশি করে দুব্বা নিয়ে আসবে আজকের। তো সে বাবু তো মালাও কিনে আনেনি, আর একদম কম দুব্বা এনেছে, তাও মানে যেটুকু দুব্বা অন্যদিন আনে তার থেকেও কম। অন্যদিন এক গাদা গাদা দুব্বা দিয়ে দেয় ফুলের সাথে, আর আজকে যে দরকার আজকেরই কম দিয়েছে। যাই হোক, একটা মালা গেঁথে নিয়েছি, আর 21খানা দুব্বো আলাদা করে রেখে দিয়েছি আর ঠাকুরের পায়ে দেবো বলে। তো এই দেখো, সত্যি কিন্তু আমি ভিডিও করতে এখন আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আজ যে গণেশ চতুর্থী, তার শুভেচ্ছা অভিনন্দন জানাতেও ভুলে গেছি, তোমাদের ওয়েলকাম করতেও ভুলে গেছি।
তো আজ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। দুধ, ঘি, গঙ্গাজল, মধু, চন্দন, কর্পূর দিয়ে গণপতি বাপ্পাকে স্নান অভিষেক করিয়ে বস্ত্র পরিয়ে দুব্বার মালা, জবার মালা দিয়েছি। আর জবা ফুল গণেশজি মহারাজের খুব প্রিয়, সেটা তো তোমরা জানোই। আর তার সাথে 21খানা দুব্য পায়ে অর্পণ করেছি। খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি গণেশ চতুর্থীতে গণেশ পূজা করে থাকি। আর এদিকে আমার গোপুসোনাও একদম সুন্দর করে সেজে রেডি। চলে এসেছি একটু ভোগের জন্যে কিছু বানাবো। সুজি, এদিকে কাজু, ঘি, চিনি সব নিয়ে নিয়েছি। ভাবছি একটু সুজির ভোগই করে দেব। তো জন্মাষ্টমীতে ভোগ এবং ঠাকুরের নানা রকম আয়োজন করতে গিয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে এক সপ্তাহ একদম বিছানায় ছিলাম। তো মেয়ে আর গৌতমের বিশেষ বারণে আমি আর অন্য ভোগ আজকে বানাতে পারলাম না। তুমি অফিস যাওয়ার আগে বারবার বুঝিয়ে দিয়ে গেছে যে ঠাকুরের ভোগ বা ঠাকুরের জন্য আড়ম্বর করতে গিয়ে যেন আমি অসুস্থ হয়ে না পড়ি, কারণ ভেলোর যেতে এখনও অনেক দিন বাকি আছে। এর মধ্যে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে অসুবিধাটা আমারই হবে। তো এই যে আমার গণেশ পূজা, তার পিছনে কিন্তু একটা গল্প আছে। তোমরা হয়তো ভাবে সুপর্ণাদির সব ব্যাপারেই কি একটা করে গল্প থাকে? এই জন্মাষ্টমীতে এত গল্প শোনালো, এই কার্তিক পূজার এত গল্প, আবার গণেশ পূজার। হ্যাঁ, একদমই। এই চ্যানেলটা কিন্তু আমার ওর জন্যেই করা, যাতে আমার কিছু কাছের মানুষের সাথে আমি গল্প করতে পারি, আমার সুখ দুঃখ শেয়ার করতে পারি। তার জন্যই কিন্তু আমার ইউটিউবে আসা, কারণ একাকিত্ব জীবন আর এই অসুখ বিসুখ নিয়ে আমি একদম বোর হয়ে উঠেছিলাম। এই গণপতি বাপ্পার মূর্তিটা আমি হস্তশিল্প মেলা থেকে নিয়ে আসি। উৎসার যখন বয়স প্রায় 2-2.5 বছর, তখন শোকেস থেকে বের করেও প্রথম এই মূর্তিটা পূজা করে। কেন কি জানি, তখন ওর খুব ইচ্ছা করতো ঠাকুর দেওয়ার, বাচ্চা মানুষ তো আমি তার জন্যই বের করে দিয়েছিলাম। রোজ ওকে ধূপ প্রদীপ দেখাতো, ঠাকুরের থালায় ঠাকুরকে নকুলদানা খেতে দিত। আর ও যেই পূজা করেছে বলে তারপর থেকে কিন্তু আমি এটা পূজা করি, এই গণেশ ঠাকুরটাকে। তো বলতে পারো যে উৎসার থেকেই পূজাটা শুরু হয়েছে আমারও, কারণ উৎসাহ প্রথম শোকেস থেকে বের করে ওনাকে জল ফুল দেয় এবং তারপর সেটা আমি কন্টিনিউয়াসলি করতে থাকি। তার এইখানেই আমি এখন খাবারের জোগাড় করছি। আমার আর মেয়ের রান্না করতে একদমই ইচ্ছা করে না, শরীরের যা অবস্থা, কিন্তু মেয়ের জন্যে বাধ্য হয়ে করি। আমি মা মেয়ে দুজনের খাওয়া হয়ে যায়। তো বানাচ্ছি সব রকম সবজি দিয়ে প্রেশার কুকারে, একটু ডাল চাল দিই, গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে খিচুড়ি, ঝটপট হয়ে যাবে। মা মেয়ে একটুখানি খেয়ে নেব। অনেকটাই বেলা হয়েছে, আমি তো এখন একসাথে একেবারে কাজ করতে পারি না, একটু একটু থেমে বসে রয়ে শুয়ে আমাকে কাজ করতে হয়। তার জন্যে মারাত্মক গরম আজকে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো কষ্ট করে তো ঠাকুরটা দিয়ে দিলাম। মানে এখন ওঠা বসাতে এত প্রবলেম হচ্ছে, আর জন্মাষ্টমীতে করে যা ভুগেছি আমি, তারপরে প্রায় 1 সপ্তাহ বিছানায়। তার জন্যে মেয়ে তো একদমই ভোগ রান্না করতে দিল না, তাও তো জোর করে একটু সুজি করলাম। তো তাও মেয়ে বকবক করে যাচ্ছে যে না মা করো না, তোমার আবার শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। আমি পড়বো বলছি। তাও মেয়ে হাতে হাতে একটু একটু করে এগিয়ে দিল আমাকে, আমি বসে বসে তাহলে করতে পারলাম। ওই ওঠা বসা করলেই কষ্টটা হয়ে যায়। আর আজকের এত গরম, বাধ্য হয়ে আমাকে দুপুরবেলা এসি চালাতে হয়েছে, মানে যথারীতি এসি চালাই না। খিচুড়িটা প্রেশার কুকারে চাপিয়ে এখন একটু বসেছি। এখন একটুতে এত পেট যন্ত্রণা করছে, মানে বলার মতন। আমি জানি না দুর্গাপূজা অবধি আমি ঠিকঠাক থাকতে পারবো কি না। আমার মনে হচ্ছে ভেলোর যাওয়ার আগে না কলকাতায় ওটি করে নিতে হয়। পেটের পেন আস্তে আস্তে এতটা বাড়ছে, আমি ভাবছিলাম যে 1 মাস কোনো কমে হয়তো কাটিয়ে নিতে পারবো, কিন্তু যত দিন বাড়ছে, মানে এক একটা দিন আমার মানে কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছে, খুব শরীরে কষ্ট হয়ে যাচ্ছে, মানে এত পেটে অসহ্য পেন হচ্ছে। আমাদের মা মেয়ের দুপুরের খাবার নিয়ে নিয়েছি, সব রকম সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর এর সাথে পাঁপড় পোড়া। দেখে মনে হচ্ছে হলুদটা একটু বেশি, তা কিন্তু নয়, ক্যামেরার জন্যই এরম লাগছে। খেয়ে নে। মোদকটাকে জোড়াও লাগাচ্ছিস? খা 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 খা, একটু পাপার জন্য রেখে দিই, তুই খা। আচ্ছা দাঁড়া, খেয়ে দেখ। মিষ্টিগুলোইতে গুছিয়ে রেখেছিলাম, এখন একজনের মিষ্টি খাওয়ার জেগেছে, এই সব খুলে নিয়ে বসেছে। নিশ্চয় ওটা দেখতে বাদাম টাদাম লাগানো না, যেটা দেখতে সুন্দর। আমি তো জানি তোর প্রিয় লাড্ডু। তুই তো মিষ্টি খাস না, আজকে হঠাৎ তো মিষ্টি খাচ্ছিস। ভালো লেগেছে মোদকটা, ভালো লেগেছে।
মোদকটা সত্যি টেস্টি ছিল, মানে ভিতরে কাজু পেস্তা স্যাফরান ট্যাফরান দিয়ে বেশ ভালো করে মাখিয়ে একটা পুর মতো ওর ভিতরে পুর করে দেওয়া ছিল, মানে ভেঙে খেতে বেশ ভালো লাগছিল, বেশ বাদামগুলো মুখে পড়ছিল। তো উৎসাহ ওটা খাওয়ার পর আমার মিষ্টির পুরো বক্সটা নিয়ে বসেছে, কিন্তু গৌতম একটাই মোদক এনেছিল, ও তো বুঝতে পারিনি কেমন কি হবে, ও একটাই এনেছিল। যেহেতু মানে আমি যেটুকু ভিডিও বা টিভিতেই দেখে থাকি মোদকগুলো সাদা সাদা হয়, এটা যেহেতু ব্রাউন ব্রাউন, সেইটাই হয়তো গৌতম ভেবেছে যে কেমন হবে না হবে। তো দেখলাম সত্যিই টেস্টি ছিল। আর আকাশ এবার মেঘ করে এসেছে পুরো। বোন ফোন করছে, একটু পরে তোমাদের সাথে কথা বলছি, বোনের সাথে একটু কথা বলে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দিতে চলে এসেছি। আর বোনের সাথে কথা বলতে বলতে তো ফোনটা মানে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না। ওর সাথে অনেকক্ষণ ধরে কথা বলার পর তারপরে ফোন রেখে একটু শুয়ে পড়েছিলাম, একদম শরীরটা ভালো লাগছিল না যেহেতু। তারপরে উৎসাহ আমি একটুখানি গল্প করলাম, ঘুমাইনি, একটুখানি গল্প করছিলাম। এখন চলে এসেছি সন্ধ্যা দিতে, সন্ধ্যা দিয়ে একটু যেতে হবে ক্লাবে। ক্লাবে বাচ্চাদের রিহার্সাল আছে, সামনে দুর্গাপূজা, প্রতি বছরই হয় প্রোগ্রাম। আর গত বছরও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, পাড়ার বাচ্চাদের নিয়ে একটা নাটক তৈরি করা হয়, উপস্থাপনা করা হয়। তো সেই রিহার্সালই করাচ্ছি আমি আপাতত, আমি আর মৃন্ময়দা, আর আমাদের হেল্প করছে উৎসাহ, অঞ্জলি আর মেহা। তো মেহা হঠাৎ করে মানে জব পেয়ে গেছে, ও হায়দ্রাবাদ বেরিয়ে গেছে মেহা। তো আজকে রিহার্সালে মৃন্ময়দা মানে হঠাৎ করে মুম্বাই গেছে। তো এখন পড়ে আছি আমি, অঞ্জলি আর উৎসাহরও পরীক্ষা, জানি না আজকের রিহার্সালটা কী হবে। আগে আমারও শরীরের যা অবস্থা, আমি না বাচ্চাগুলোকে ঠিকমতো নাচের রিহার্সাল করাতে পারবো, না ডায়লগের কতক্ষণ বসে আমি রিহার্সাল করাতে পারবো তাও জানি না। তো কিন্তু একবার যেতে হবে, বাচ্চাগুলো অতগুলো বাচ্চা আসবে। তো সন্ধ্যাটা দিয়ে বেরিয়ে যাব ক্লাবের দিকে, তারপর এসে আবার রাতের রান্না। চলে এসেছি ক্লাবে। আর যেহেতু আগের ভিডিওতে দেখিয়েছিলাম ক্লাবে অলরেডি দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর ভিডিওটা অনেক দেরি করে শুরু করলাম। অলরেডি বাচ্চাদের ডায়লগের রিহার্সালটা হয়ে গেছে, এখন নাচের রিহার্সাল করাচ্ছি। উৎসাহ হয়তো এক্ষুনি চলে আসবে। আর উৎসাহ দেখো এখানে চলে এসেছে, উৎসাহ নিজের হাতে বাচ্চাগুলোকে নাচ শেখাচ্ছে, এতগুলো বাচ্চাকে। আর এত সুন্দর করে উৎসাহ নাচগুলো শিখিয়েছে, বাচ্চাগুলো খুব সুন্দরভাবে সে নাচগুলো তুলে নিয়েছে, আর দেখতে এত ভালো লাগছে। আর এদের বাচ্চাগুলোকে দেখি না আমি আশ্চর্য হয়ে যাই, এদের বয়সে আমরা সত্যিই কিছু পারতাম না, এরা কত স্মার্ট, কত অ্যাক্টিভ। রিহার্সাল করে বাড়ি ফিরে সোজা রান্না করে আর ড্রেস ছাড়ার চান্স মানে সময় পাইনি। উৎসাহ তো আগেই চলে এসেছে, কিছু উৎসাহ পরীক্ষা, ও বাচ্চাদের একটু ডান্সগুলো ঠিকঠাক করে দিয়ে চলে আসলো, আর আমি ডায়লগগুলো করাচ্ছিলাম। তো এখন নিরামিষ আলুর দম করবো, আর আলুর দমের সাথে কী হবে জানি না। তো গৌতম আর মেয়ে তো বলছে পরোটা খাবে, আর অনেক দিন ময়দার পরোটা আমিও খাইনি, প্রায় এখন আটা ওটস এসব চলে, তো আটা মানে মাল্টিগ্রেন আটাই খাই। তো দেখা যাক, তো আমারও ইচ্ছা করছে আজকে একটু পরোটা বা লুচি খেতে। প্রতি বছর দুর্গাপূজার আগে থেকে আমার মনে একটা আলাদা উচ্ছ্বাস থাকে, দুর্গাপূজা নিয়ে অনেক চিন্তাভাবনা থাকে। তোমরা হয়তো যারা আমার পুরনো মতো তারা জানোই, দুর্গাপূজার 1-2 মাস থেকে আমি এতটাই ব্যস্ত হয়ে যাই যে ক্লাবেই আমার সময় কেটে যায় সকাল থেকে বিকাল। তো এবছর একদমই উল্টো হয়ে গেছে, একদমই কিছু ভালো লাগছে না, শরীরের জন্য মনটাও আমার একদম ভালো নেই, ক্লাবেও ঠিকমতো যাতায়াত করি না, মানসিক দিক দিয়ে যেহেতু ঠিক নেই বলে। প্রায় 2 সপ্তাহ পর এই আজকের ক্লাবে গেছিলাম, তা সবাই রাগারাগি করছে আমি ক্লাবে কেন এত কম যাচ্ছি। আর এদিকে দেখো দেখালাম সকালের খিচুড়ি রয়েছে, এদিকে আমার আলুর দমটাও হয়ে গেছে। তো যাই হোক, মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, জানি না শরীরটা কতটা কী দেবে। আর দুর্গাপূজার আগেই না হঠাৎ করে পেন উঠলে আমার না ওটি করতে হয়। তো যাই হোক, ঘি দিয়ে এখন আমি পরোটা করে নিলাম, কারণ সাদা তেল খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছি। আর আজকে রাতে ডিনারে ছিল সুজি, এদিকে আলুর দম, নিরামিষ আলুর দম আর পরোটা। আর এদিকে মেয়েও আমার ওপর রেগে আছে, মেয়ে সকাল থেকে পাগলের মতো পড়ছে। তো আমি একটু বকলাম যে এত পড়ছিস কেন, একটু রেস্ট নে। এইটা কেন বলেছি আমি নাকি ওকে বুঝি না, তার জন্য সে রেগে আমার সাথে কথা বলছে না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, সবাই ভালো থেকো, গুড নাইট।